বামেরা, বামেদের ভোট কেটেই রাজনৈতিক বিশ্লেষকরা বলেন বিজেপি বাড়বাড়ন্ত। বামেরা কি করবে, কতটা ভোট ধরে রাখবে? সায়নদীপ মিত্র। 2016 সালে অক্সফোর্ড ডিকশনারি একটা শব্দকে বছরের সেরা বাছাই শব্দ বলেছিল, নাম হলো পোস্ট ট্রুথ বা উত্তর সত্য। মুদ্রা কথা, সত্যকে বাদ দিয়ে একটা মিথ্যা নির্মাণের ভিত্তিতে এমন একটা ভাবাবেগ তৈরি করে যেখানে কোনো বস্তুগত তথ্য থাকবে না। তাই ওই দিল্লির ভোট দেখিয়ে বাংলা বিহারের স্বপ্ন ফেরি করা হবে, কিন্তু আবার উত্তর সত্যের তত্ত্বেই ভুলিয়ে দেওয়া হবে যে কয়েকদিন আগে লোকসভা নির্বাচন, ঝাড়খণ্ড, জম্মু কাশ্মীরের ভোটে যা রেজাল্ট হয়েছে তার প্রবণতা বজায় থাকবে কিনা। 400 সিট ঠিক করে দিয়েছিল 2024 লোকসভা ভোট, কয়েকদিন আগে হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে এনডিএ সরকার ছিল না, মোদী সরকার ছিল। দেশের জনগণ 400 থেকে কমিয়ে 263-তে নামিয়ে দিয়েছে, 19 থেকে 63টা সিট কম পেতে বাধ্য হচ্ছে। তথাকথিতভাবে আপনারা বলছেন আরএসএস মহান সর্বশক্তিমান। এবার 2024 লোকসভা নির্বাচনে অন্যতম ন্যারেটিভ ছিল রাম মন্দির। অযোধ্যা সহ ফৈজাবাদ ডিভিশনের 5টা সিটেই বিজেপি হেরেছে। উত্তর সত্যি এগুলো সবটা ভুলে যাওয়াটা ঠিক হবে না। হ্যাঁ, দিল্লিতে প্রতিষ্ঠান বিরোধিতা ছিল, কিন্তু তার সঙ্গেও একটা বড় ছিল অঙ্কের কথা আপনি বলছিলেন বিশ্বদা, ভোট ভাগাভাগির অঙ্ক, যেটা আমরা লক্ষ্য করেছি। ধরুন এই লোকসভা ভোটের আগে মহারাষ্ট্র, তামিলনাড়ু, ইউপি, বিহার, ঝাড়খণ্ড যখন সমস্ত বিরোধী শক্তি, বিজেপি বিরোধী দলগুলো একসাথে ভোট করলো, তখন দাঁড়িয়ে বিজেপি সব জায়গায় হারলো। আবার লোকসভা ভোটের পর হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লিতে ভোট হলো, বিরোধী শক্তিগুলো কিছুটা নিজেদের মধ্যে বিভাজনের কারণে এক হতে পারলো না, তখন বিজেপি জিতলো। আবার ঝাড়খণ্ড বা জম্মু কাশ্মীর, যে জম্মুতে বিজেপির ব্যাপক সম্ভাবনা ছিল, সেই ঝাড়খণ্ড এবং জম্মু কাশ্মীরের সমস্ত বিরোধী দল এক হলো, তখন বিজেপি হারলো। আপের কথা এখানে এসছে, এটা ঠিকই যে নরম সাম্প্রদায়িকতা, চারধাম, দিল্লির সমস্ত প্রবীণ মানুষকে নিয়ে যাবে। এখন রমেশ বিরোধী বা পরমেশ ভার্মার এদের মতন যে চূড়ান্ত সাম্প্রদায়িক শক্তির সঙ্গে ওই নরম সাম্প্রদায়িকতা দিয়ে লড়া যায় না, সেটা আপ হয়তো এখন হারে হারে টের পেয়েছে। কারণ আপ টের পেয়েছে, এখন আমাদের দিদিভাই টের পাবে কিনা আমি যাই না। তবে আপনারা বলছেন বিজেপি বাংলা দখল করবে। শুভেন্দু অধিকারী তো বলছে যে বাংলার যা সংস্কৃতি আর বিজেপির নেতাদের যা দৃষ্টিভঙ্গি কোনোদিন ম্যাচ করবে না, তাহলে কি করে বাংলা দখল করবে? ওদের নেতারাই এখানে দাঁড়িয়ে বলছে। আর ন্যাড়া বেলতলায় একবারই যায়, আমাদের রাজ্যের নেত্রী এবং রাজ্যের শাসক দলের এটা মনে রাখা উচিত। হ্যাঁ, বিজেপির সঙ্গে সাম্প্রদায়িকতার একটা বোঝাপড়া করে দুটো দলের মধ্যে রাজনৈতিক বায়ানারি বজায় রাখবেন, অন্য কাউকে চান্স দেবেন না, এটা বারবার হয় না। বা বিজেপিকে বাড়তে সাহায্য করে আরএসএস মোহনবাগ বা দিনের পর দিন পড়ে রয়েছে পশ্চিমবাংলায়, তাকে রাজ্যের সরকার সাহায্য করছে। এবং বিজেপির এই পাড়ার সাহায্যের সুযোগ নিয়ে সংখ্যালঘু মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করবেন, আর সংখ্যালঘু মানুষকে তারপর রাজনৈতিক স্বার্থে বারবার ব্যবহার করবেন। বারবার হয় না, কারণ সংখ্যালঘু মানুষ দেখছে বকটুইতে 14 জন মানুষকে কেরোসিন তেলে চান করিয়ে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তারা সবাই সংখ্যালঘু মানুষ ছিলেন। বা এই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা খুন হয়েছে, একটু নামগুলো বলি: রাজিবুল হক, শুকুর আলী, রিন্টু শেখ, মনসুর আলম, এরা সবাই সংখ্যালঘু মানুষ। হ্যাঁ, পুলক সরকার, লক্ষ্মী টুডু, সঞ্জীব মন্ডলও ছিলেন। আবার আপনি বলছেন যে মহিলারা আরজি কর, সেখানে স্লোগান উঠেছে শাসক ধর্ষক এক। 14ই আগস্ট লক্ষ লক্ষ মহিলারা তারা রাস্তায় নেমেছে। মহিলারা ভুলে যাবেন না, তৃণমূলের প্রথম 200 দিনে আমাদের রাজ্যে 23 জন মহিলা ধর্ষণ হয়েছিল, 513 জন মলেস্ট হয়েছিল, 722 জন আহত হয়েছিল। এরপর সংখ্যাটা আরো বেড়েছে এবং সর্বশেষ নজির হলো এই লক্ষ্যে আমাদের আরজি করের ঘটনা। সুতরাং এই সবটা দিয়ে সবটা নিয়ন্ত্রণ করা যাবে না, সব পাপ ধুয়ে যাওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। আর আমার কথা হলো যে টিএমসি এটা চেষ্টা করছে যে দুর্বৃত্তদের ঘাঁটি তৈরি করার, কিন্তু বাংলার যারা খাঁটি মানুষ তারা জানে যে টিএমসি এই 2026-এ তাদের আর কোনো সুযোগ থাকবে না। আর ঘাস না থাকলে গরু আসবে না, এটা সাধারণ বোঝাপড়া। দেবজিৎ সরকার। আমি আপনাদের ন্যাশনাল যে চ্যানেলটা আছে না, তার রেগুলার ভিউয়ার। আমি এটা দেখি, অসাধারণ সব প্রেজেন্টেশন। আমাদের বাংলাটাও খুব একটা খারাপ নয়, কিন্তু যে ধরনের ন্যারেটিভ বাংলায় বসে বাংলা চ্যানেল করেন, তার পুরো উল্টো সমস্ত সিচুয়েশন আমরা ন্যাশনাল চ্যানেলটাতে দেখতে পাই। যারা দেখেন রেগুলার ভিউয়ার, তারা সবাই আমার সঙ্গে একমত হবেন। এই যে মেয়েদের উন্নয়ন, এটা তো ঘটনা, এটা তো মমতা ব্যানার্জির স্লোগান ছিল এবং অনেকটা উনি এগিয়েও ছিলেন। কিন্তু তারপরে এগোতে এগোতে কিছু জায়গাতে মেয়েদের ওপরে যে অত্যাচার হয়েছে, এবং অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে ওনার দলের যারা সেনাপতি, তাদেরই অধীনস্থ সেনা বাহিনীর লোকেরাই এটা করেছেন, এবং উনি বাধ্য হয়েছেন রাজধর্ম ছেড়ে দলের নেত্রী হিসেবে সেটাকে আড়াল করতে দিনের পর দিন। দ্বিতীয় ছেড়ে দিন মধ্যবিত্ত, আপনাদের ট্যাগলাইন আজকের, মধ্যবিত্তের জন্য নাকি কি দুর্জয় ঘাঁটি টাটি। তো মধ্যবিত্ত বাঙালি ব্যাপারটাই তো এখন কলকাতায় খুব চাপে আছে। কলকাতায় শুধু নয়, সারা বাংলায় কোনো মধ্যবিত্ত বাঙালি, তিনি তার সারা জীবনের সঞ্চয়কে বিনিয়োগ করে একটা বাড়ি যদি কিনতে যান, একটা ফ্ল্যাট কিনতে যাবেন, পাড়ার দাদা, অবভিয়াসলি তৃণমূল। একটা বাড়ি ভেঙে তিনি বাড়ি করবেন, অবভিয়াসলি তৃণমূল।
শহর কলকাতায় যারা দর্শক আজকের এই কার্যক্রম দেখছেন, এই টিভি প্রোগ্রাম, তারা সবাই জানেন একটা ব্যালকনি, একটা ঠাকুর ঘর, একটা সিঁড়ি বদলাতে গেলে কোথায় কোথায় কি কি দিতে হয় আর কি কি পেতে হয় তার বদলে। সুতরাং কোনো অসুবিধা নেই, সবকিছুই এইরকম যদি চলতে থাকে তাহলে মধ্যবিত্ত আর ছাত্রদের ব্যাপার তো ছেড়েই দিন, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ছাত্রদের মধ্যে 8 বছর চুরি করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার বা সরকারের মদতপুষ্ট যে সিস্টেম, তারা 3 বার 3 রকমের শিক্ষামন্ত্রী বক্তব্য রেখেছেন। আর আজকে তো এই যে আলোচনা তার প্রেক্ষিত হচ্ছে দিল্লির মাফলার দাদার চলে যাওয়া। শীত কাটতে না কাটতেই মাফলার ভাই দিল্লি থেকে চলে গেলেন। মাফলার ভাইয়ের বাড়িতে যাওয়াটা মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর রেগুলার কার্যক্রমের মধ্যে ছিল। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন, কিন্তু কেজরিওয়াল বাবুর বাড়িতে যাননি, এরকম আজ অব্দি হয়নি। সে কেজরিওয়াল প্রি স্ক্যাম কেজরিওয়াল হোক কিংবা পোস্ট স্ক্যাম জেল ফেরত কেজরিওয়াল হন, তার দূত কিন্তু সবসময় কেজরিওয়ালের সঙ্গে যোগাযোগ রেখেছেন। এটা হয়তো বাধ্যবাধকতা, বিজেপি হাটাও দেশ বাঁচাও যে স্লোগানের মাঝখানে ওনারা লড়ে যাচ্ছেন। কিন্তু মুশকিল হচ্ছে কাদের নিয়ে তিনি বিজেপি হাঁটানোর কথা বলেছিলেন। যাদের নিয়ে বিজেপি হাঁটানোর কথা বলেছিলেন, যারা এখানে আমার সহযোগী পারফর্মার আজকের এই আলোচনা সভার, তাদের সেখানে 0-0 হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কোনো প্রার্থী দেননি, কিন্তু যাদের হাত তিনি ধরে আইএনডি ইয়া বড় একখানা জোট করলেন, তারা সেখানে নেই। একদম 34 বছরের রক্তক্ষয়ী নয়, রক্ত লোলুপ বা পশ্চিমবঙ্গে যারা বামপন্থা দেখিয়েছিলেন, তারা ওখানে গিয়ে 1% নিচে বহু জায়গায় নোটার থেকে কম ভোট পেয়েছেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। যারা একটা স্লোগান তুলেছিলেন, যার কপালে দিদির হাত তারাই খাচ্ছে জেলের ভাত, এই স্লোগানের সঙ্গে আমি, এই ধরনের চটুল স্লোগানের সঙ্গে আমি একমত নই। কিন্তু কথা হচ্ছে বিষয়টা কিন্তু সেই দিকেই যাচ্ছে। আর শেষ কথা, যে দিল্লি অভিযান বা ইত্যাদির পরেও যারা একটা ভাতগুম দিতেই পারেন, দুর্জয় ঘাঁটি টাটি বটে এইসব বলছেন, কিন্তু দেওয়াল লিখন স্পষ্ট, যারা দুর্জয় ঘাঁটি বলে স্লোগান দিতেন তারা যখন নোটার সঙ্গে যুদ্ধ করেছেন, উল্টো দিকে শীত যেতে না যেতেই মাফলার ভাই চলে গেছেন। আগামী বছর গরমকাল যেতে না যেতেই দিদি ভাইও চলে যাবেন। শশী পাজা 6টা লাইন লিখেছেন আজকে দাদা আপনি সোজা সাপটার জন্য। তাই প্রথমেতে আপনি অস্ত্র ভান্ডারের কথা বললেন যে বিজেপি সাজাচ্ছে অস্ত্র ভান্ডার, কারণ লক্ষ্য তাদের নাকি বাংলা। কিসের অস্ত্র? আর শেষের লাইনে বলছেন কৌশল যুদ্ধে কি 26 কার। এখন কৌশল না ছল করছে বিজেপি। তাদের ইভিএম মেশিন ট্যাম্পারিং থেকে আরম্ভ করে, সেখানে কারসাজি থেকে আরম্ভ করে, ভোটের পার্সেন্টেজ বৃদ্ধি থেকে আরম্ভ করে, মানে পোলিং হয়ে যাওয়ার পরে সেটা মহারাষ্ট্র এবং দিল্লিতে যেটা দেখা গেল, সকলেই গবেষক থেকে যারা বিশ্লেষণ করছেন প্রত্যেকেই বলছেন যে হঠাৎ করে 4 বছরে 4 লক্ষ ভোট যদি ভোটারের নাম ওঠে আপনার ভোটার লিস্টে, নির্বাচক মন্ডলীর যে লিস্ট বেরোয়, তাতে 6 মাসে উঠলো 4 লক্ষ মানুষের তালিকা। কি করে উঠলো? কোথায় থেকে উঠলো? এইটা কৌশল বলেন না এটাকে ছল বলেন? আমরা এটাকে ছল বলি। আপনি দেখুন, একটি ক্লজ 93(2) অ্যামেন্ডমেন্ট করা হয়েছে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে। ছল চাতুরিটা ধরার জন্যে ফর্ম 17C বলে একটা ছিল, যে ফর্ম 17 বুথ ফেরত, সমীক্ষা নয়, বুথ ফেরত আপনার তথ্য দিত। এখন ইলেকশন কমিশন বলে দিয়েছে, এটাই তো তাদের অস্ত্র ভান্ডার, ইলেকশন কমিশন বলে দিয়েছে 17C ফর্ম দেয়া যাবে না, সিসিটিভি ফুটেজ দেয়া যাবে না। তাহলে কৌশল কোথায়? ছল চাতুরি করে আপনি ইলেকশন জেতার চেষ্টা, ট্রান্সপারেন্সিটা কোথায়? আপনি দেখুন, আমরা 2020 থেকে 2024 দিল্লিতে 4,16,648টা ভোট বেড়েছে 4 বছরে। নেত্রী বললেন মমতা বন্দ্যোপাধ্যায় যে মে 2024-এর পরে 2025-এর এই ভোটে 3,99,362টা ভোটের নামে তালিকাতে উঠলো। অস্ত্র তাহলে কে? ইলেকশন কমিশন। অস্ত্র তাহলে কে? ইভিএম। মানে একটা কথা আছে যে ভোটার কি চায়, যে আমি যে ভোট দিচ্ছি আমার নামে নথিভুক্ত হোক, আমি যাকে ভোট দিলাম ভোটার কাস্ট সেটাই যেন রেকর্ড হয়, আর যখন আমার ভোটটা গোনা হয় আমি যাকে দিলাম সেটা যেন গোনা হয়। এইখানে কিন্তু আমরা তফাৎটা দেখলাম, মহারাষ্ট্রতেও আমরা দেখলাম।
তাই কারসাজিতের উপরে এদের অস্ত্র ভান্ডার রইল। মধ্যবিত্ত মহিলার কথা আপনারা বলেছেন, মধ্যবিত্ত মহিলা এবং ধর্মের ঘাঁটি। একটা তথ্য দিয়ে দিই, সদ্য ইউনিয়ন বাজেট এখন বেরোলো আর আমাদের রাজ্য সরকারের বাজেট বেরোলো। ইউনিয়ন বাজেট, কেন্দ্র সরকারের বাজেটে মহিলা নারী শিশু বিকাশের দপ্তরের জন্য বরাদ্দ 26,000 কোটি টাকা। মানে দেশব্যাপী যতগুলো রাজ্য আছে তাদের ইউনিয়ন বাজেট 26,000 কোটি টাকা। একক পশ্চিমবাংলায় এই দফতরের জন্য বরাদ্দ 38,000 কোটি টাকা। মধ্যবিত্ত মহিলা বলছেন, মহিলাদের সম্মানের কথা বলছেন, মহিলাদের জন্য আপনি আপনার দফতরের অর্থই বরাদ্দ করলেন না। মানে ডাব্লিউসিডি ইউনিয়ন বাজেট পাবে 26,000 কোটি টাকা, একটি রাজ্য দিচ্ছে সেই দফতরকে 38,000 কোটি টাকা। কিসের ভিত্তিতে আপনারা বলছেন মধ্যবিত্ত মহিলাদের মন জয় করবেন? আপনারা জানেন যে মহিলা এবং পুরুষ মানুষ তাদের সমস্ত যে মজুরি আছে সেটা কমে গেছে। থমাস পিকেটির একটা ডেটা, সেটাতে বলছে জনসংখ্যার 1% যারা উপরে রয়েছেন তাদের হাতে এই দেশের 22.6% ইনকাম রোজগার রয়েছে এবং দেশের সম্পদ 40% ভাগ এই টপ 1%-এর হাতে রয়েছে। আর তলা দিক থেকে যারা রয়েছেন 3% তাদের হাতে দেশের সম্পদ রয়েছে। এইটাই তাদের এটাই করেছে বিজেপি এই দেশের জন্য। আমরা আরো বলবো, কিন্তু আমি দেখছিলাম সুমন খুব বলছিলেন ইন্ডিয়া ব্লকের কথা ইত্যাদি কথা। এই কংগ্রেসের এই ঔদ্ধত্য কিন্তু এই জায়গায় নিয়ে আসে। প্রথমে ঠিক করে নিন ভ্যালেন্টাইন্স ডে আপনি আর সায়নদীপ আজকে কি কথা, সায়নদেব কি কথা বলবেন, ভ্যালেন্টাইন্স করবেন কি করবেন না, কোথায় কোথায় ভ্যালেন্টাইন্স করবেন, কেরালা, বাংলায়, আর কোথায় কোথায় করবেন। আর ইন্ডিয়া ব্লকের এই ঔদ্ধত্যটা কাটিয়ে নিন। ইন্ডিয়া ব্লক যেটা তৈরি হয়েছিল, কংগ্রেস যদি সব সময় দেখায় যে আমি বড়, তাহলে তো হয় না। একদম। মুখ্যমন্ত্রী আমাদের সভানেত্রী সবসময় বলেছিলেন যে যে জায়গায় রাজ্যে তার পার্টিটা ডমিনেট করে সেখানে জায়গাটা দিই, কিন্তু দিলেন না। আপনার ঝাড়খণ্ডেও সেটা চেষ্টা করলেন। সুতরাং এটা বিজেপির হাতে খেলছেন কেন? বিজেপির হাতে খেলবেন না আপনারা। এবং বিজেপিও যদি মনে করে তাদের অস্ত্র মধ্যে ইডি আর সিবিআই কে নিয়ে প্রতিপক্ষ যারা রয়েছেন রাজনৈতিকভাবে তাদেরকে অ্যারেস্ট করব এবং রেড করব, এটাও চলতে পারে না এই কথা।